প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বাংলা নভেল। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন প্রেম ও সাসপেন্সমূলক গল্প আপলোড দেওয়া হয়। কফিতে চুমুক দিয়ে মিটিমিটি হাসছে রুদ্র। এই তো কোলের ওপরে থাকা ল্যাপটপের স্ক্রিনে নূপুরের অভিমানী আনন্দ দৃশ্যমান। বেচারি গত 40 মিনিট ধরে আফতাব সাহেবকে বুঝেছে যাতে তাকে রুদ্রের আন্ডারে কাজ করতে না হয়, কিন্তু আফতাব সাহেবের সাফ সাফ কথা, চাকরি রুদ্রের কোম্পানিতেই করতে হবে। এটা নূপুরের শাস্তি, না বলে কই চাকরির ইন্টারভিউ দেওয়ার শাস্তি, নামমাত্র শাস্তি। আসলে তো তিনি চাইছেন মেয়েটা রুদ্রের কাছাকাছি থেকে ইজি হোক। এছাড়াও নূপুরকে শখানিক যুক্তি দেখিয়েছেন। ওনার ভাষ্যমতে রুদ্র পরিচিত, তাহলে নূপুরের কোনো সমস্যা হবে না। মেয়ে তার কলিজার টুকরা কিনা, মেয়ের সেফটি সব কিছুর আগে। নূপুর চাইলেও কিছু করতে পারবে না, কোম্পানির শর্ত অনুযায়ী চাকরি তাকে করতেই হবে। হ্যাঁ, রুদ্রের তর সইছে না, কখন সকাল হবে আর তার জান আসবে। আচ্ছা, নূপুর যখন রুদ্রের আশেপাশে ঘুরঘুর করবে, রুদ্র কি করবে? নিজেকে বা নিজের ইচ্ছেকে দমিয়ে রাখার মতো ছেলে রুদ্র নয়। তার যখন মন চাইবে তখনই কাছে টানবে নূপুরকে। নূপুর বাধ্য কাছে আসতে, রুদ্র বাধ্য করবে। মাথায় শয়তানি ফন্দি কিলবিল করছে তার। হঠাৎ কিছু একটা চিন্তা করে ল্যাপটপ বন্ধ করে রুম থেকে বেরিয়ে গেল রুদ্র। মুস্তফা সাহেব সোফায় বসেছিলেন। রুদ্রকে কোথাও যেতে দেখে ডাক দিলেন। রুদ্র এলো, বাবার পাশে বসল। মুস্তফা সাহেব বললেন, আজকে তোমার ফুপু আসবে, বিকেলের দিকে বাংলাদেশে ল্যান্ড করবে। তোমার কোনো অফিস ওয়ার্ক থাকলে দ্রুত শেষ করে নাও, রাতে একসাথে ডিনার করতে চাই। ফোন চাপতে চাপতে রুদ্র জবাব দেয়, আই উইল ট্রাই, শিওর বলতে পারছি না। চশমা ঠেলে ছেলের দিকে বাঁকা চোখে তাকালেন মুস্তফা সাহেব। রইসয়ে বললেন, ওহ, শিওর না? আচ্ছা থাক, নূপুর মামুনিরাও তো আসছে, মামুনিকে না হয় আমি একাই আপ্যায়ন করব। রুদ্রের মোবাইল ঘাঁটতে থাকা হাতটা কিছুক্ষণের জন্য স্থির হলো, পরপরেই পুনরায় স্বাভাবিক হয়ে গেল। উঠে দাঁড়ালো রুদ্র, মেইন গেটের দিকে যেতে যেতে বলল, খুব দ্রুতই ফিরব, বাই। মুস্তফা সাহেব হাসলেন। তার ঘাটটারা ছেলেটা লাইনে আসছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, গান গাইতে গাইতে চায়ের চুমুক বসালেন মুস্তফা সাহেব। ঠোঁটের কোণে উকি দিচ্ছে এক চিলতে তৃপ্তিময় হাসি। নিরুপমার কঠিন মুখের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে আদিত্য। বেবি, আমি তো সব এক্সপ্লেন করলাম তোমাকে, প্লিজ মাফ করে দাও। পারবো না। কেন? আপনি আমার থেকে কথা লুকিয়ে রেখেছিলেন কেন? এটা আপনার শাস্তি। নিরুপমার কাটকাট জবাবের পিছনে ফুস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আদিত্য। ঢোক গিলে নতুন উদ্যমে লেগে পড়ল প্রিয়তমার রাগ ভাঙাতে। জান, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রুদ্র ভাইয়া বারণ করেছিল, কড়াকড়িভাবে বলেছিল আমরা যে কাজিন ব্রাদার্স, এটা আপাতত তোমাকে না জানাতে, তাই তো বলিনি। তবে বিশ্বাস করো, আমি ভাইয়ার থেকে পারমিশন নিয়েছিলাম তোমাকে আমার আর রুদ্র ভাইয়ের ব্যাপারে বলার জন্য। খুব শীঘ্রই বলতামও, কিন্তু তার আগেই তুমি। একটু থেমে আদিত্য আবার বলল, প্লিজ বেবি, আর রাগ করে থেকো না। আদিত্যর কথায় যুক্তি আছে। আহারে, বেচারা ধৈর্য নিয়ে সেই কখন থেকে মাফ চাইছে। স্বভাব সুলভভাবে নিরুপমা গলে গেল। আদিত্য তার কলিজা, ফুসফুস, কিডনি, তাকে ছাড়া নিরুপমা বাঁচবে নাকি? প্রশ্নই ওঠে না। কণ্ঠে মিথ্যা গাম্ভীর্যতা টেনে নিরুপমা বলল, আচ্ছা ঠিক আছে, মাফ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে প্রমিস করো যে তুমি আর আমার থেকে কোনো বিষয় গোপন করবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলল আদিত্য। কোনরূপ ভনিতা না করে চটপট উত্তর দিল, প্রমিস, কিচ্ছু লুকাবো না জান। মনে থাকে জানো? মনে থাকবে, মনে থাকবে, আলবাত মনে থাকবে।
নিরুপমার বাম হাতটা এখনও মিটমিট জ্বলছে। জ্বালাটা আগের থেকে কিছুটা কমেছে, তবে হাতের ছিরি দেখলে আফসোস হয়। বেশ খানিকটা জায়গা জুড়ে পুড়ে লাল হয়ে ফোসকা পড়ে গেছে। আদিত্য ওকে খাইয়ে দিয়েছে, তারপর কোথা থেকে যেন আইব্রুপ্রফেন কিনে এনেছে, সেখান থেকে একটা ট্যাবলেট খুলে খাইয়ে দিয়েছে, তাই একটু ভালো লাগছে। হাতটা দেখতে দেখতে নিরুপমা শুধালো, হাতটা ব্যান্ডেজ পেঁচিয়ে রাখলে তাড়াতাড়ি ঠিক হতো না? সতর্কতার সাথে ফোসকা পড়া হাতটাকে নিজের হাতে নিয়ে কাছে টেনে দেখতে লাগলো আদিত্য। জবাব দিল, অতটাও গুরুতর হয়নি, ডোন্ট ওয়ারি, মেডিসিন খেয়েছো না, ঠিক হয়ে যাবে, ব্যান্ডেজ করা লাগবে না। আচ্ছা, আর কিছু খাবে? না। চলো তাহলে, তোমায় পৌঁছে দেই। কোথায় যাবে, বাসায় নাকি নূপুরের কাছে? এখন বাসায় যাই, ফ্রেশ হয়ে রেস্ট নিব, তারপর চৌধুরী বাড়ি যাব। হুকুম শিরোধার্য মহারানী। রাগে দুঃখে ফুসফুস করছি নূপুর। বিরক্ত লাগছে, পাপা ওর সাইডটা কেন বুঝতে চাইছে না? উফ, পাপা ওই খচ্চর ডাইনোসরটাকে অনুরোধ করলেই তো হয়, ওকে আর কাজে যেতে হবে না। হাজার হোক পাপার অনুরোধ তো ফেলবে না নিশ্চয়ই। কিন্তু পাপা তো মানছেই না, কালই ওকে অফিস নামক নরকে যেতে হবে। নূপুর ভেবে পাচ্ছে না রুদ্র তার সাথে এমন বেহায়ার মতো আচরণ কেন করে। কেমন কেমন করে যেন তাকায়, ওই তাকানোর ধরনেই তো হৃদযন্ত্রে তোলপাড় শুরু হয়। আবার নাম না জানা অধিকার দেখিয়ে বকে, শাসন করে। কেন? নূপুর কে হয় তার? সেই বা কে হয় নূপুরের? পাপার বন্ধুর ছেলে বলে তো আর অতটা অধিকার বোধ জন্মাতে পারে না। তাহলে? তাছাড়া নূপুর শুদ্ধ সবাই জানে রুদ্রের মেয়ে মানুষ পছন্দ নয়, সে মেয়ে জড়িত ব্যাপার থেকে বহু কিলোমিটার দূরে থাকে। তুমি নূপুরের বেলায় কেন ভিন্ন হচ্ছে? পাগল পাগল লাগছে নূপুরের। মগজটাকে খুলি থেকে বের করে ঝাড়া পোছা দিয়ে পুনরায় খুলিতে রাখতে মন চাইছে। কি জ্বালা! খচ্চরটা অফিসেও যদি অমন বেহায়ামি করে তখন নূপুর মরে না যাবে? বাহ 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 বাহ! গালাগালির মাঝেই পেট মুচড়ে উঠল। খিদে লেগেছে। সেই সৎ সকালে নাস্তা করেছিল বললে ভুল হবে, চড়ুই পাখির আহার করেছিল। চাকরির উত্তেজনায় আর খুশিতে এমনিতেই পেট ভরা ছিল, তাই খেতেও পারিনি। হাত খোপা করে ফ্রিজের দিকে ছুটল। পেট শান্তি তো দুনিয়ায় শান্তি, আপাতত সব বাদ, আগে কিছু খেতে হবে। নূপুরের রসমালাই খুব প্রিয়, তাই ফ্রিজে সবসময় রসমালাই উপস্থিত থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। বাটি ভরে রসমালাই নিল নূপুর। তারপর টিভিতে কার্টুনের চ্যানেল ছেড়ে সোফায় পা গুটিয়ে আয়েশ করে বসল। সিন্ডারেলা মুভি চলছে। এই মুভিটা নূপুরের অনেক প্রিয়, কতবার যে দেখেছে তার ইয়ত্তা নেই, তারপরও দেখে। টিভির দিকে গোল গোল চোখে চেয়ে থেকে 1 চামচ কি 2 চামচ খেলো, এর মধ্যেই রুকাইয়া বেগম ভূতের মতো উদয় হলেন। বাইরে কোথাও বেরোবেন বোধহয়। হাত ব্যাগ ঠিক করে তাড়াহুড়োর ভঙ্গিতে বললেন, দোলকে বলতে ভুলে গেছিলাম, কাল মোস্তাফা ভাইজান আমাদের দাওয়াত করেছিলেন, আজকে ডিনারটা ও বাড়িতেই করব, সন্ধ্যায় রেডি থাকিস। মুখে বিরাজমান রাসমালাইয়ের মিষ্টি ঝোলটা মুহূর্তেই যেন বিষাক্ত হয়ে গেল, তালুতে উঠতে সময় নিল না। খুক খুক করে কেসে উঠল নূপুর। অবিশ্বাস্য রকমের অভাগী মন হচ্ছে নিজেকে। তড়ি ঘড়ি করে পানির গ্লাস বাড়িয়ে দিলেন রুকানিয়া বেগম। শাসনের সুরে বললেন, এভাবে গিলছিস কেন, আস্তে খা, দেখলি খাবারটা তালুতে উঠে গেল। রুকাইয়া বেগমের শাসনে দুয়ানা তোয়াক্কা করল না নূপুর। কোনো রকমে পানি পান করে কাশি থামালো, তারপর শক্ত কণ্ঠে বলল, আমি কোথাও যেতে পারবো না। ওমা, সে কি কথা? কেন যেতে পারবি না? ইচ্ছে করছে না। তোর ইচ্ছে দিয়ে কাজ নেই এখন। নিরুটাকে নিয়ে বহুদিন কোথাও ঘুরতে বের হই না, তাই ওকেও বলে রেখেছি আমাদের সাথে যাবে, ও গেলে তোকেও যেতে হবে। নূপুরের ইচ্ছে করল অদৃশ্য হয়ে যেতে, কিংবা বানর হয়ে বন গাছে ঝুলে থাকতে। বাহ বাহ! আকবর মঞ্জিল মানে রুদ্রের বাড়ি যেতে হবে, তাও নাকি ওই নাদান নিরুটার সাথে। ওই মেয়ে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ওকে রুদ্রের নাম করে খোঁচায়, টিজ করে। এখন ওর সাথে ও বাড়িতে গিয়ে রুদ্রের মুখোমুখি হলে ওই বজ্জাতটা ওকে মেরেই ফেলবে। হায় আল্লাহ, কি সর্বনাশ! যাবে না নূপুর, যাওয়াটা অসম্ভব ব্যাপার। ফোন ভাইব্রেটর হচ্ছে। হাতে নিয়ে দেখলো শাকচুন্নিটা ইতোমধ্যেই কল দিচ্ছে, এখন রিসিভ করলেই তেলাওয়াত করা শুরু করবে। হাত পা ছড়িয়ে কান্না করতে ইচ্ছে করছে নূপুরের।
কান্না না করতে পারলেও হাত পা ছড়িয়ে ধপ করে সোফায় শুয়ে পড়ল, আর্তনাদ করে উঠল, হায় মোর ফাটা কপাল। সন্ধ্যা 7:45। নুপুরেকে ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলেছেন রুকাইয়া বেগম। আফতাব সাহেবও ডেকেছেন, তাও মেয়েটা উঠছে না, বেঘোরে ঘুমাচ্ছে। এইদিকে দেরি হয়ে যাচ্ছে। মুস্তাফা সাহেব অলরেডি 2বার কল করে খোঁজ নিয়েছেন। তাড়াহুড়ো করে গাড়ি বের করতে গেলেন আফতাব সাহেব। নুপুরের রুম থেকে বেরিয়ে নিচে এলো নিরুপমা, কপালে বিরক্তির ভাঁজ। রুকাইয়া বেগমের উদ্দেশ্যে খিটখিটিয়ে বলল, তোমার নি গাঞ্জা খেয়ে ঘুমাচ্ছে, এই ঘুমার ভাঙবে। তোমরা ও বাড়ি দাও তো আগে, গিয়ে অ্যান্টি গাঞ্জা পাঠাও, তার প্রিয়তমার কুমির ঘুম ভাঙিয়ে সেই নিয়ে যাক। হতাশ হলেন রুকাইয়া বেগম, বললেন, তুইও যাবি আমাদের সাথে নাকি অপেক্ষা করবি? আমি থাকি এখানে, তোমরা যাও। কম্বল মুড়িয়ে ঘাপটি মেরে শুয়ে আছে নুপুর। কিছুতেই ও বাড়ি যাবে না সে, যে যতই ডাকুক, ডাকতে ডাকতে শহীদ হয়ে যাক, তাও নুপুর যাবে না। ঘুমের ভান ধরে থাকতে থাকতে কখন যে চোখ লেগে গেছে টেরই পায়নি নুপুর। আরামের ঘুম হারাম হতে বেশিক্ষণ লাগল না। আকুশে থাস্কি টনে কানের কাছে সেই চিরচেনা কণ্ঠস্বর ফিসফিস করে বেজে উঠল, ওয়েক আপ ঘুম পড়ি, আই এম হিয়ার টু টেক ইউ। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।